আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। উৎসবমুখর পরিবেশে শেষ দিনে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় প্রতিনিধি দল। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। এ নিয়ে থাকছে নূর হোসেনের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে সংসদ নির্বাচন ও গণভোট। শেষ দিনে রাজধানীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে ছিল উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক। এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। নির্বাচন কমিশনের ইটিআই ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রতিনিধি দল। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি, আর সামনে আমাদের হাতে সময় আছে, সব মিলিয়ে ৪২-৪৩ দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন, আমরা সে আহ্বান জানাচ্ছি। ঢাকা ১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা ১৪ আসন থেকে জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান, ঢাকা ১২ আসন থেকে সাইফুল আলম খান মিলন, ঢাকা ৪ আসন থেকে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন, ঢাকা ৯ আসন থেকে হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৮ থেকে জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আমাদের প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষকে সেবা দিতে পারে, কে কত বেশি আমাদের যাদের আমরা প্রতিনিধিত্ব করছি তাদের সমস্যার একটি সৃজনশীল সমাধান দিতে পারি। আমরা বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী। আমি রাত দিন পরিশ্রম করব মানুষের প্রত্যাশা পূরণে, এবং এলাকার যত সমস্যা আছে সেই সমস্যাগুলি এলাকার মানুষকে সামনে নিয়ে তাদেরকে পাশে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা এই সমস্যাগুলি সমাধানে কাজ করে যাব। নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান তার। ৪ জানুয়ারি শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের নতুন রূপরেখা ও জাতি গঠনে প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হওয়ার তাগিদ দেন তিনি। প্রায় ২ দশক পর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘিরে নয়াপল্টনে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। আরফাত ইসলামের রিপোর্ট। প্রায় ২ দশক পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই প্রধান ফটক দিয়ে কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের সামনে আসতেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ সময় অপেক্ষমান নেতাকর্মী ও জনগণের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারেক রহমান। কর্মসূচি যখন দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো, সকলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। আর একটি কথা, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষ থেকে যতটুকু সম্ভব দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এদিকে তারেক রহমানের আগমনে নয়াপল্টনে শত শত নেতাকর্মী সমবেত হন। এজন্য নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে তারেক রহমানের আধা ঘন্টা সময় লাগে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে
একনজর দেখতে পেয়ে খুশি নেতাকর্মীরাও। 17 বছর পরে পার্টি অফিসটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসেছে এবং আমরা আনন্দিত এবং উজ্জীবিত। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়, ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আজ ডক্টর ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মার্কিন কূটনীতিক ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। দেশের ভেতরে অপরাধ করে কেউ যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে লক্ষ্যে কঠোর নজরদারি তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত দিয়ে অস্ত্র পাচার হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পাচারকারীদের আটকও করা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ফ্যাসিবাদদের দোসররা সক্রিয় থাকলেও তা সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে আশাবাদ জানান তিনি। উপদেষ্টা বলেন, এবারে নির্বাচনে 50,000 বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। বিস্তারিত দেখুন নাহিদ প্রেসের রিপোর্টে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাঁধে এখন দ্বিমুখী দায়িত্ব। একদিকে দেশের সীমান্ত সুরক্ষা, অন্যদিকে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত বাহিনীকে সহায়তা করা। পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বাহিনীর সাফল্য ও অর্জনের চিত্র তুলে ধরেন বিজিবির মহাপরিচালক। বীরত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতি হিসাবে এবছর 72 জন বিজিবি সদস্যকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় 35,000 সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এবং যে 2-4টা যে অস্ত্রতে ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে, কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। সাম্প্রতিক সময়ে অপরাধীরা যাতে সীমান্ত ব্যবহার করে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে বিজেপিকে আরও কঠোর হওয়ার নির্দেশও দেন তিনি। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক জানান, নির্বাচন সুষ্ঠু করতে বিজিবির সদস্যরা নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ের উপসচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রতীক প্রকাশ করা হয়। প্রকাশিত 59 দলের প্রতীকের মধ্যে নেই আওয়ামী লীগের নৌকা। প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও দলের ঠিকানা সম্বলিত হালনাগাদ তালিকা এবং নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীকসমূহ এবং স্বতন্ত্র প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজও শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এ সময় ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ওসমান হাদি হত্যার মূল আসামিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুলির ঘটনায় তার মৃত্যুতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দ্বিতীয় দফায় গত শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া আন্দোলন এখনও চলমান।
আমি আসছি একমাত্র হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য। আমার ফ্যামিলি আসছে, আমার বাচ্চা আসছে। এখানে অবস্থান করা একটাই আশায় যেন খুব দ্রুত এর একটা সুষ্ঠু বিচার হয়। যারা এই দায়িত্বে আছে তাদের অবহেলার কারণে বিচার হচ্ছে না, তারা এই জিনিসটাকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না। শিশু থেকে প্রবীণ তীব্র শীত উপেক্ষা করে হাদি হত্যার বিচার চাইতে সর্বস্তরের জনতা উপস্থিত হন শাহবাগে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাত্র জনতার। কালকে ওনারা বলছে মেঘালয় অ্যারেস্ট হয়েছে, পরে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিরেক্ট না করছে যে না অ্যারেস্ট হয় নাই। আমরা একদম সরাসরি যার উদ্যোগে এই খুনগুলা হয়েছে তার বিচার চাই আমরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদির নাম বা ইমেজকে ব্যবহার করে কাউকে নির্বাচন করতে দেবে না ইনকিলাব মঞ্চ। হত্যার বিচার প্রক্রিয়া শুরু হলে যারা ওসমান হাদির বিরোধিতা করত তাদের নাম প্রকাশ করা হবে বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই, তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা বিনির্মাণ করতে আসছিলেন। এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আলাদা সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার এতদিনেও মূল আসামিকে গ্রেফতার করতে না পারায় ডাকসুর ভিপি সাদিক কাইম সরকারের সমালোচনা করেন। দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান তিনি। দিল্লির দালালরা এবং পতিত ফ্যাসিস্টরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে। আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে 15 দিন হচ্ছে। আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি, আপনারা ব্যর্থ হয়েছেন। বিপ্লবকে পূর্ণতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ডাকসু ভিপি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে দলটির প্রধান কার্যালয়ে এসে দলে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেও জানান। জুলাই যোদ্ধাদের সংসদে যাওয়ার যাত্রায় অবদান রাখতেই নির্বাচন করবেন বলে জানান তিনি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখনও জামায়াতে ইসলামের সঙ্গে আসন চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় নির্বাচনে পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নেবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কারওয়ান বাজার ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ পাওয়া গেছে। সকালে কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এ সময় চাঁদাবাজিতে অতিষ্ঠ হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এমন পরিস্থিতিতে বহিরাগতরা তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা জানান, আওয়ামী লীগের সময়ও তারা চাঁদাবাজির শিকার হয়েছেন। 5 আগস্টের পর চাঁদাবাজির পরিমাণ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। সেখানেও তাদের উপর হামলা করে চিহ্নিত চাঁদাবাজরা। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরে পরিস্থিতি শান্ত রাখতে কারওয়ান বাজার এলাকায় আসে সেনাবাহিনী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।